নমস্কার বন্ধুরা, আমি অমিত। মানুষের সঙ্গে ঘটে যাওয়া আরো দুটো সুপারন্যাচারাল ঘটনা নিয়ে হাজির তোমাদের অলৌকিক। তাই কানে হেডফোন দিয়ে সবাই প্রস্তুত হয়ে যাও অলৌকিক দুনিয়ায় পাড়ি দেওয়ার জন্য। আজ প্রথম যার ঘটনা তোমাদের বলবো, ওর নাম রায়ান। গত এপিসোডে ওর একটা ঘটনা তোমাদের শুনিয়েছি। ঘটনাটি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ রায়ানকে। আর তোমরা প্লিজ লাইক করে দাও, আর সাবস্ক্রাইব করা বাকি থাকলে চটপট সাবস্ক্রাইব করে রাখো। প্রতি শনি মঙ্গলবার এমন সত্যি অলৌকিক, দৈবিক ও ভৌতিক ঘটনা শোনার জন্য। এবারে শুরু হচ্ছে আজকের প্রথম নিবেদন। মানা না মানা নিজের কাছে, লোকের মাঝে লুকিয়ে আছে অমিত, আমি রায়ান। আজ আবার তোমাকে একটা ঘটনা বলছি। এই ঘটনাটা আমার নিজের সঙ্গে ঘটেছে 2019-এর শুরুর দিকে। তবে প্রথমেই বলি, আমার হালকা রাশি, তাই সব অলৌকিক ভৌতিক জিনিসপত্র আমি খুব সহজেই দেখতে পাই। অনেকবার দেখেছি, ভয়ও পেয়েছি। তার মধ্যে সব থেকে বেশি ভয় যদি কোনটায় পেয়ে থাকি, তাহলে এই ঘটনায়। আমি বেলঘড়িয়ে থাকলেও ঘটনাটা এখানে ঘটেনি, আমার এক বন্ধুর বাড়ি যেতে গিয়ে ঘটে। ওর নাম কৌশিক। এখানে একটা মেসে ভাড়া থেকে ও পড়াশোনা করত। ওর আসল বাড়ি দুর্গাপুর। তো যেদিনের ঘটনা, সেদিন ছিল ওর দাদার বিয়ে। আমাকে নিমন্ত্রণ করেছিল। ইনভাইটেশন কার্ড তো দিয়েই ছিল, মুখেও বারবার করে বলেছিল, কাকু কাকিমা সবাইকে নিয়ে আসবে কিন্তু, নাহলে কিন্তু খুব খারাপ হবে বলে দিলাম। আমিও হ্যাঁ বলে দিয়েছিলাম। কিন্তু যেদিন বিয়ে, সেদিন আমার মাসিরা আমাদের বাড়িতে বেড়াতে এসেছিল। এবার তাদের ফেলে আমার মা বাবা কি করে যায়? তাই মা আমাকে শেষে বলল, ছেলেটা অত করে বলল, কিন্তু এদের কি করে যাই বলতো আমরা? তুই বরং চলে যা, গিয়ে সব বুঝিয়ে বল ওকে যে আমরা আসতে পারবো না, এই ব্যাপার, যা তুই। তো এরপরে আমি রেডি হয়ে সন্ধ্যে 7টা নাগাদ বেরিয়ে গেলাম। আগেই বেরোতাম, কিন্তু মাসিদের জন্য একটু টিফিন আনতে যেতে হয়েছিল। তো যাই হোক, ওখানে যখন ট্রেন থেকে নামলাম, তখন 10টার একটু বেশি। কিন্তু এরপরে পড়লাম সমস্যায়। কোন দিকে যাব ঠিক বুঝতে পারছিলাম না। আগে কোনোদিনও ওদের বাড়িতে আসিনি আমি, আর টোটো অটো কিছু পাচ্ছিলামও না। তখন আমি ওখানে দাঁড়িয়েই কৌশিককে একবার ফোন করলাম যে, ভাই আমি এসেছি, এখানে দাঁড়িয়ে আছি, এবার কোন দিকে যাব? ও তখন বলল, আচ্ছা দাঁড়া, আমি আসছি। কিন্তু এত দেরি করলি কেন তুই? আমি তো ভেবেছিলাম যে তুই আর তো আসবি না। আর কাকু কাকিমা কেউ আসেননি? এসব কথা বলতে বলতে দেখি মিনিট 15 পরই ও এলো, হেঁটেই এলো। বুঝতে পারলাম যে তার মানে ধারে কাছেই ও কোথাও ছিল। তারপর আমাকে বলল, চল এদিকে বলে। এরপরে আমরা হাঁটতে লাগলাম। রাস্তায় লোকজন বিশেষ একটা নেই। জায়গায় জায়গায় একটা দুটো লাইট আছে, কিন্তু বেশিরভাগই অন্ধকার। এভাবে যেতে যেতে এক জায়গায় আসতেই এবার কেমন যেন একটা পোড়া গন্ধ ভেসে এলো আমার নাকে। টায়ার পোড়া, তরকারি পোড়া, সেরকম কিছু নয়। কেমন যেন একটা আষ্টে পচা পোড়া গন্ধ। আমার গাটা যেন গলিয়ে উঠল। ওকে তখন আমি বললাম, কিসের গন্ধ রে ভাই? আশেপাশে কিছু পুড়ছে নাকি? ও তখন বলল, কি পুড়বে এখানে, এটা তো মাঠ, এদিকে কেউ থাকে না, চল। বলে আমরা আবারও হাঁটছি। খানিকটা আসতেই এবারে দেখলাম রাস্তার ধারেই একটা বাঁশ ঝাড়। সেদিকে যতই এগোচ্ছি, গন্ধটা আরো জোরালো হচ্ছে। ঘুটঘুটে অন্ধকার জায়গাটা, কিন্তু এই অন্ধকারের মধ্যে বোঝা গেল বাঁশ ঝাড়ে সব বাঁশগুলি শান্ত, স্ট্রেট দাঁড়িয়ে আছে। কিন্তু তার মধ্যে একটা বাঁশ অস্বাভাবিকভাবে নড়ছে।
একবার ওপরে উঠছে, একবার নিচে নামছে, আবার উঠছে আবার নামছে, ঠিক যেন কেউ দোল খাচ্ছে ওতে। আমি তখন ওকে বলি, এ ভাই, বাঁশটা ওরকম দুলছে কেন রে? ও বলল, আরে হাওয়ায় দুলছে হয়তো, চল না। কিন্তু অমিত, তখন ওখানে কোনো হাওয়া বাতাস ছিল না, এমনি এমনি দুলছিল বাঁশটা। তো এরপর আমি আর ও ঠিক যখন এই বাঁশটার পাশ দিয়ে যাচ্ছি, গন্ধটা আরো তীব্রভাবে আমাদের নাকে এলো। তখন মাথাটা ঘুরিয়ে তাকাতেই একটা জিনিস আমার চোখে পড়ল। যে বাঁশটা দুলছিল ওটার গায়ে সাদা মতো কি যেন একটা জিনিস, বাঁশটাকে জড়িয়ে ঝুলে আছে সেটা। ওই দেখে তো এবার আমি চমকে উঠলাম, থমকে দাঁড়িয়ে পড়লাম ওখানে। তারপর ভালো করে তাকাতেই দেখি ওটা একটা অবয়ব, সাদা একটা কাপড় জড়ানো গায়ে, যে কাপড় দিয়ে মরা ঢাকা থাকে সেই কাপড়। হাত পা মুখ বীভৎসভাবে পোড়া, একদম কালো কুচকুচে, জায়গায় জায়গায় মাংস ও চামড়া খসে পড়েছে। ওই চেহারা নিয়ে আমাদের দেখছে সেটা। চোখ দুটো উজ্জ্বল, আর দাঁত মুখ খিচুচ্ছে আমাদের দেখে। এছাড়াও ভীষণ গন্ধ ছড়াচ্ছে ওর গা থেকে। বুঝতে পারলাম যে তার মানে এখান থেকেই আসছিল গন্ধটা। আমি তো তখন এই দুর্গন্ধে আর থাকতে পারছিলাম না। হাত দিয়ে নাকটা চেপে কৌশিককে বলি, এ ভাই, ওদিকে দেখ। ও তখন তাকালো ওদিকে, কিন্তু এমন বোকার বোকা, বলে নাকি বাঁদর। আমি তখন ওকে বললাম, এই বাঁদর ওরকম হয়, ভালো করে দেখ। তারপর ও বুঝতে পারলো যে না, ওটা কোনো জন্তু নয়, আধপোড়া একটা মানুষ। ওটা সত্য যেন চিতা থেকে উঠে এসেছে। আর এমনই তার অঙ্গভঙ্গি যেন আর এক পা এগোলেই আমাদের ঘাড়ে লাফিয়ে পড়বে। আমি তখন ওখানেই থমকে দাঁড়িয়ে পড়েছি। ওকেও থামালাম হাত দিয়ে। বললাম, না ভাই, এগোস না, আমার ঠিক লাগছে না ব্যাপারটা। চল চল, বরং আমরা অন্য দিক থেকে যাই, চল। বলে আমরা আবার যে পেছনে ফিরেছি, সঙ্গে সঙ্গে মূর্তিটা একটা লাফ দিয়ে অন্য একটা বাসে এসে পড়ল। বাঁশটা ধরে এমন ভাবে ঝাঁকাতে লাগলো যেন পুরো বাঁশটা দুলছে। এইবার আমার অবস্থা পুরো খারাপ হয়ে গেল। আমার গায়ের প্রতিটা রোঁয়া যেন তখন খাড়া হয়ে উঠেছে। কৌশিক তখন আমার হাতটা ধরে একটা হ্যাচকা টান দিয়ে দিল দৌড়। দুজনেই রাস্তা থেকে দৌড়চ্ছি আমরা। পেছন থেকে শুনতে পাচ্ছিলাম একটা ক্যাচ ক্যাচ শব্দ। বাঁশ ছাড়ের বাঁশ নড়লে যেমন শব্দ হয় সেই রকম শব্দ, কিন্তু পেছন ঘুরে যে তাকাবো সেই সাহস তখন আমাদের হচ্ছিল না। এইভাবে আমরা প্রায় 60-70 মিটার দৌড়ে এসে এক জায়গায় দাঁড়ালাম দুজনেই। আবারও একবার পেছন ফিরে তাকালাম। যতই অন্ধকার হোক, কিছু একটা নড়লে তো বোঝা যায়, কিন্তু তখন সব শান্ত, কিচ্ছু নেই। পোড়া গন্ধটাও আর আমরা পেলাম না। তারপর আমরা আবারও হাঁটা শুরু করলাম। তখনও আমার গায়ে কাঁটা দিচ্ছিল। ও তখন আমাকে বলল, আসলে ভাই, তুই বোঝার আগেই আমি বুঝতে পেরেছিলাম যে ধারে কাছে কিছু একটা আছে, কিন্তু তুই যদি ভয় পাস তাই তোকে কিছু বলিনি। তবে অমিত, ওটা যে কি জিনিস ছিল ও নিজেও সেটা বলতে পারেনি। কিন্তু আর যাই হোক, কোনো জন্তু তো নয়, আবার যে বলবো কোনো আত্মা, তাও নয়। আত্মার গা থেকে ওরকম গন্ধই বা কি করে বের হয়? আমার মনে হয় ওটা আধপোড়া একটা জ্যান্ত মরা।
তো এই ছিল বন্ধুরা আজকের প্রথম ঘটনা। খুবই ভয়ের একটা সিচুয়েশন। থ্যাংক গড যে তোমাদের কিছু হয়নি। তো এবারে চলে যাচ্ছি আজকের দ্বিতীয় ঘটনায়। এটা শেয়ার করেছে সুমিতা দি। দিদি এর আগেও অনেক সুন্দর সুন্দর ঘটনা আমাদের উপহার দিয়েছে, এবারও তাই দিদিকে অসংখ্য ধন্যবাদ জানাই অলৌকিকের পক্ষ থেকে। আর বন্ধুরা, তোমরাও যদি এখানে তোমাদের জানা ঘটনা শেয়ার করতে চাও, ডেসক্রিপশনে দেওয়া এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। যদি লিখতে পারো তো লিখে, নাহলে ভয়েস মেসেজ করে। এবারে শুরু হচ্ছে আজকের দ্বিতীয় নিবেদন। হ্যালো ভাই, আমি তোমার সুমিতা দি। আজ আবার একটা ঘটনা জোগাড় করে তোমাকে বলতে বসলাম। এটা আমাদের জাঙ্গিপাড়ারই ঘটনা। যে ভাইয়ের সঙ্গে ঘটনাটা ঘটেছিল ওরা ছিল 5 ভাই। ঘর বাড়ি জায়গা জমি তেমন কিছু ছিল না ওদের। যেটুকু একটা একচালা ঘর মতো ছিল তাতে ওদের নিজেদেরই থাকার জায়গা হতো না। তার মধ্যে ছিল কটা গরু মোষ। ওরা পেশায় গোয়ালা, দুধের ব্যবসা করত। দিনের বেলায় গোয়াল পরিষ্কার করা, খড় বিচুলি কাটা, গরু মোষকে স্নান করানো, নিজেদের জন্য ভাত ফোটানো, এইসবই করত। আবার ভোর রাতে উঠে দুধ দোয়ানো, দোকানে দোকানে ক্যাম্পে ক্যাম্পে সেগুলো ফেরি করা, এইসব করতে গিয়ে নিজেদের জন্য আর সময় থাকতো না। আসলে গরু মোষ পোষা অনেক খাটনি ভাই, আমাদের বাড়িতে তো ছিল, আমরা জানি। তো সারাদিন এই খাটাখাটনি করার পর ওদের আর শরীর চলতো না। বাইরে কোথাও একটু জিরোতে বসে ওখানে ঘুমিয়ে পড়তো ছেলেটা। তো এমনই একদিনের ঘটনা। আমাদের ওখানে একজনের বাড়ির সামনে একটা বসার মাচা ছিল। ওনারা ওখানে বসে হাওয়া খেতেন। আর ছেলেটা প্রায় রাতেই ওখানে বসে বসে হাওয়া খেতে খেতে ওখানে ঘুমিয়ে পড়তো বেচারা। সেই জন্য বাড়ির লোকেরা খুব অসন্তুষ্ট হতো। ওই দেখে একদিন বাড়ির সেই লোকটা ওকে ডেকে খুব অপমান করে। এটা কি তোর শোবার জায়গা? প্রায়ই দেখি এখানে ঘুমোস তুই। এটা তোর ঘুমানোর জন্য বানিয়েছি আমরা। ফের যদি তোকে কখনো এখানে শুতে দেখেছি না, খুব খারাপ হবে বলে দিলাম। যা এখান থেকে। তারপর থেকে ছেলেটা আর ওখানে শুতো না, আমাদের পাড়ার মণ্ডপে গিয়ে শুয়ে থাকতো। এবারে এখানে একটু সেই মণ্ডপের বিবরণ দেওয়া প্রয়োজন, না হলে ঠিক বোঝা যাবে না। মণ্ডপটা ছিল খোলা, কোনো গেটের ব্যবস্থা ছিল না ওখানে। কালী পুজোর সময় ওখানে কালী পুজো হয়, তারপর সারা বছর আবার ফাঁকাই থাকে। তবে লোকেরা বলে মায়ের মূর্তি থাক বা না থাক, মা সারা বছরই ওই মণ্ডপে থাকেন। যদিও এটা শোনা কথা, আমরা কেউ কখনো দেখিনি। কিন্তু ওই ছেলেটার সঙ্গে নাকি একদিন একটা ঘটনা হয়। রাতে যখন ওখানে ঘুমিয়েছিল তখন হঠাৎই কোত্থেকে ওর মুখে টপ টপ করে দুফোঁটা জল পড়ল একদিন। সারাদিনের ক্লান্তিতে ও এতটাই বিভোর ছিল যে ওর চোখ খুলে তাকায়নি। জলটা মুছে পাশ ফিরে আবার ঘুমিয়ে পড়ে। পরদিন রাতেও আবার সেই সেম ঘটনা। রাত ওই 1টা-2টো নাগাদ আবার ওর মুখের ওপর ওই রকমই টপ টপ করে দুফোঁটা জল পড়ল। এই দিনও ও কোনো আমল দেয়নি, ভেবেছিল যে বৃষ্টির জল বোধ হয়। কিন্তু তৃতীয় দিন রাতেও যখন সেই একই ঘটনা আবারও ঘটল, ওর মুখের ওপর বৃষ্টির জলের মতো 2-4 ফোঁটা জল পড়ল, তখনও চোখ খুলে তাকায় একবার। তাকাতেই যে জিনিসটা দেখে তাতে ওর সারাটা শরীর একেবারে শিহরিত হয়ে ওঠে। দেখে স্বয়ং মা এসে দাঁড়িয়েছেন ওর সামনে। তপ্ত কাঞ্চনের মতো তার কালো গায়ের রং, মায়ের চোখ ঠোঁট রক্তবর্ণ, হাতে কানে গলায় সোনার অলংকার, একটা লাল পাড়ে সাদা শাড়ি পরনে মায়ের। সদ্য যেন তিনি স্নান করে এসেছেন। চুল দিয়ে টপ টপ করে জল পড়ছে। তার মানে 3 দিন ধরে মায়ের চুলের জলই পড়ছিল ওর মুখে। ও তখন সেটা বুঝতে পারে, কিন্তু ওই দেখতে দেখতেই মা আবার ফিরে চলে গেলেন ওখান থেকে।
ও যে মাকে আটকাবে, বলবে কিছু, সেই ক্ষমতা তখন আর হচ্ছিল না। পুরোটা শরীর তখন ওর অসাড় হয়ে গিয়েছে। পরদিন সকালে এই ঘটনা পাড়ার লোকেরা যখন জানলো, ওকে সবাই বারণ করলো, তুই আর শুবি না ওই মণ্ডপে। রাত্রিবেলায় মা এসে ওখানে বিশ্রাম নেন। 3 দিন ধরে উনি এসে দেখছেন যে ওনার জায়গায় তুই শুয়ে আছিস। সেই দেখেই উনি ফিরে যাচ্ছেন। তুই বলে হয়তো কিছু বলেননি, অন্য কেউ হলে না আর রক্ষে ছিল না। ওনার জায়গা দখল করা, বুঝিয়ে দিতেন মজা। আসলে ও ছিল মা কালীর খুব ভক্ত। পুজোর সময় যখন মণ্ডপে পুজো হতো, ও পুজোর কাজে অনেক সাহায্য করত। 10 জনে যে কাজ করত, ও একা সে কাজ করত। পুরো মণ্ডপটা ধুয়ে মুছে পরিষ্কার করা, ঠাকুর আনা, ঠাকুরের বাসনপত্র আনা দেওয়া করা, নারকেল ছাড়ানো, বাজার করা, সবও একা হাতে করত। সেই জন্যই বোধহয় মা ওকে খুব ভালোবাসতেন। সেই কৃতজ্ঞতা তাই মাও দেখালেন। তার এমন এক প্রিয় ভক্ত যখন তার জায়গায় শুয়ে আছেন, তিনি তাকে ডাকেননি, বিরক্ত করেননি, সরিয়েও দেননি, নিজেই ফিরে গিয়েছেন। তবে অবশ্য এরপর থেকে ও আর মণ্ডপে শুতো না। মা ওকে যতই কিছু না বলুক, ও কেন ভক্তির সুযোগ নেবে? তাই মায়ের কাছে ক্ষমা চেয়ে এরপর থেকে ও নিজের বাড়িতেই ঘুমোতো। যতই অসুবিধে হোক, যতই অস্বস্তি হোক, আর কোনোদিনও ও বাড়ি ছাড়া বাইরে কোথাও শোয়নি। তবে অবশ্য এখন ওরা দালান করেছে, ওপর নিচ করে 5 ভাইয়ের 5টা রুমও হয়েছে। এখন আর কোনো অসুবিধে হয় না ওদের। তো এই ছিল বন্ধুরা আজকের সেকেন্ড ঘটনা। বেশ চমৎকার কিন্তু ঘটনাটা। তো কেমন লাগলো তোমাদের আজকের ঘটনাগুলো কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে পরিচিতদের সঙ্গে শেয়ার করে নিও। আর এবারে গত এপিসোডে অনুশ্রী ঘোষ লিখেছে, 2টো ঘটনাই অসাধারণ লেগেছে, আর তোমার ভয়েসে আরো ইন্টারেস্টিং হয়ে উঠেছে। সীমা কাকিমা লিখেছেন, বাহ দারুণ ঘটনা, খুব ভালো উপস্থাপনা। রনি চক্রবর্তী লিখেছে, অসাধারণ ঘটনা, আর আপনার ঘটনা পাঠ অসাধারণ বললেও কম বলা হবে, থ্যাংক ইউ। রিয়া সরকার লিখেছে, দাদা খুব ভালো। এছাড়াও আরো কমেন্ট করেছ মনীষা কাকিমা, পাপান বিশ্বাস, মায়াদি, সুপ্রিয়া দাস, সৈনী বক্সি, গীতা গোস্বামীদি, স্বপ্নাদি, অনিন্দ মিত্র, মালবিকা, আশিস কোলে, মিঠুন পাল সহ অসংখ্য অসংখ্য প্রিয় বন্ধুরা, তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের এপিসোড এখানে শেষ করছি বন্ধুরা। আবার দেখা হবে শনিবার দুপুরে আরো একটা জমজমাট অলৌকিক এপিসোড নিয়ে। সবাই খুব ভালো থেকো এবং ভালোবাসা নিও। ধন্যবাদ।